কি স্পিকার শিরিন এবং আমাদের সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের নেতা, তাদেরকে নিয়ে একটা নতুন আওয়ামী লীগ করা হচ্ছে? বাইরে আছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী এবং নারায়ণগঞ্জের মেয়র আইভি। এই তিনজনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা হচ্ছে এদেরকে দিয়ে, অর্থাৎ ওনাদের মাধ্যমে আওয়ামী লীগ আবার নতুন ভাবে আগাবে। এখানেই পাবেন কিভাবে চক্রান্তটা তারা করেছে, কিভাবে কারা কারা টাকা নিয়েছে, সব পাওয়া যাবে এখানে। রহমান কেন আইন করে এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন? খবরটা আপনারা সকলেই কম বেশি জানেন। ওয়ালে আজকে সকালে আমরা এই খবরটি প্রকাশ করেছি। বাংলাদেশি মিডিয়া তো বিস্তর আলাপ আলোচনা চলছে। তো আমি আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে খানিকটা আলোকপাত করতে চাই যে তারেক রহমানের সরকার এটা কেন করতে যাচ্ছে। আগামী 48 ঘন্টা অর্থাৎ পরপর 2 দিন এবং 2 রাতে আমাদের দেশে এবং দেশের বাইরে সম্ভাব্য কী বিষয় ঘটতে পারে, যা কিনা আমাদের রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, সেই কোর্স অফ অ্যাকশন পরিবর্তন করে দিতে পারে, সেই বিষয়গুলো নিয়ে একটি আলোচনা করার চেষ্টা করব। তার আগে দৃশ্যমান যে খবর, সেই খবরগুলো বলে নেই। সুপ্রিয় দর্শক, আজকের নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যেও দেখে ফেলছেন। বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক ছিল, সেটি আগের মতো সম্পর্ক আর কখনো গড়ে উঠতে পারবে কিনা, এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কিভাবে বাংলাদেশে তিনি ঢুকতে পারবেন, এটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ প্রশ্নটির উত্তর দেওয়া যাক। আর আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। তারেক রহমান কেন আইন করে এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন? খবরটা আপনারা সকলেই কম বেশি জানেন। ওয়ালে আজকে সকালে আমরা এই খবরটি প্রকাশ করেছি। বাংলাদেশি মিডিয়া তো বিস্তর আলাপ আলোচনা চলছে। তো আমি আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে খানিকটা আলোকপাত করতে চাই যে তারেক রহমানের সরকার এটা কেন করতে যাচ্ছে। এটা আলোচনার একটা বড় কারণ হচ্ছে যে এমন একটা সময়ে এই সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছে যখন রাষ্ট্রসংঘ তারা বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত, তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সরকারের ব্যাখ্যা চেয়েছে। আপনারা জানেন যে এমন একটা সময়তে এই সিদ্ধান্ত হতে যাচ্ছে যখন শেখ হাসিনা তার যে বিচার হয়েছে, সেই বিচারের সাজা রদ চেয়ে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনজীবী নোটিশ পাঠিয়েছেন। আন্তর্জাতিক একাধিক সংগঠন, মানবাধিকার সংগঠন, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং সাম্প্রতিক অতীতে আমেরিকার 2জন সেনেটর, তারা পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের ওপর নিপীড়ন, নির্যাতন এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে রাখার বিষয়টি নিয়ে সরব হয়েছেন এবং তারা বারে বারে বলছেন যে এই কার্যক্রম নিষিদ্ধ করার যে নিষেধাজ্ঞা, এটা প্রত্যাহার করতে হবে। এখন দেখা যাচ্ছে যে তারেক রহমানের সরকার, প্রত্যাহার তো দূরে থাক, তারা এই ব্যাপারে মোহাম্মদ ইউনূসের সরকার যে অর্ডিন্যান্স জারি করেছিল, সেটা এখন বাংলাদেশ সংসদে তারা আইন আকারে পেশ করতে চলেছে এবং তাতে কিছু অতিরিক্ত বিষয় যুক্ত করতে যাচ্ছে বিএনপি সরকার। সেই অতিরিক্ত বিষয়টি হচ্ছে যে সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে কেউ যদি এই ধরনের সভা সমাবেশ, অর্থাৎ আওয়ামী লীগ যদি তাদের কর্মসূচি পালন করতে শুরু করে, তাহলে তারা তাদের উপরে নানান ধরনের কঠোর সাজার ব্যবস্থা হবে। সর্বোচ্চ 10 বছর জেল, জরিমানা, এই ধরনের কিছু বিধানের কথা ভাবা হয়েছে। এখন আলোচ্য বিষয় হচ্ছে যে কেন আওয়ামী লীগকে এইভাবে নিষিদ্ধ করে রাখতে চাইছে আরেকটি রাজনৈতিক দল বিএনপি। তারা কিন্তু নির্বাচনের আগে উল্টো কথাটি বলেছিল। স্বয়ং তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্য নেতারাও বলেছিলেন যে তারা নীতিগতভাবে কোনো দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। এটা থেকে অনেকের ধারণা হয়েছিল যে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠার পরে বিএনপি যখন ক্ষমতায় চলে আসবে, অর্থাৎ যখন আর ইউনূস সরকারের কোনো প্রশ্ন থাকবে না, অস্তিত্ব থাকবে না, তখন বিএনপি সরকার এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। অনেকের ধারণা ছিল, অনেকে বলার চেষ্টা করেছিলেন যে তারেক রহমান যে দেশে ফিরেছেন, এই জন্যে তার সঙ্গে বিভিন্ন পরাশক্তির যে আলাপ আলোচনা হয়েছে, সেই আলাপ আলোচনায় এইটা একটা শর্ত ছিল যে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার তিনি করে দেবেন এবং সেই সব কারণে শর্ত পূরণের আশ্বাস দেওয়াতে তিনি স্বদেশে প্রত্যাবর্তন হয়েছিল গত বছর 25 ডিসেম্বর এবং ফাইনালি নির্বাচনে জিতে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী। এরকম অনেক কথা শোনা গিয়েছিল যে বিভিন্ন দেশের নাম করে যাদেরকে বাংলাদেশের রাজনীতিবিদেরা পরাশক্তি বলে অভিহিত করে থাকেন, তাতে এটাই বলা হচ্ছিল যে বিভিন্ন দেশ, বিশেষ করে আওয়ামী লীগের ঘনিষ্ঠ দেশ, যারা দীর্ঘদিনের মিত্র দেশ, সেই সমস্ত মিত্র দেশের তরফে তারেক রহমানের ওপরে চাপ আছে এবং আলাপ আলোচনায় এইরকম। আমাদেরকে আমেরিকা যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো যে এই যুদ্ধের মাধ্যমে তারা যে বিষয়গুলো পাননি আউট অফ দেয়ার অ্যাচিভমেন্ট,
সেই বিষয়গুলো তারা এখন এই শান্তি আলোচনা অন্তর্ভুক্ত করেছেন এবং তারা দাবি দাওয়া পেশ করেছেন। মানে যেমন তাদের টাকা ছেড়ে দিতে হবে, হরমুজ প্রণালীতে তাদের যাকে বলা হয় একশত আধিপত্য থাকবে, তারপর তাদের যে পরমাণু কর্মসূচি, এই পরমাণু কর্মসূচি তারা চালাবে এবং কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া। তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন যেটা আছে তার যে সদস্য পদ হিসেবে তারা যে চুক্তিবদ্ধ ছিল সেখান থেকে তারা বের হয়ে আসবে, এরকম আরও অনেক কথাবার্তা তারা বলছে যেটা আমেরিকার আচরণে বোঝা যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের অবস্থা খুবই গুরুতর। লাখ লাখ মানুষ যুদ্ধ বন্ধ করার জন্য রাস্তায় নেমে এসেছে। তারা ইরানের সাথে যুদ্ধ করতে চাচ্ছে না, তারা লেবাননের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে না। এবং এটা ইসরায়েলের জন্য প্রথমবার এই যে নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশনে রীতিমতো একটা অবমাননাকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। ইসলামাবাদে ইসরায়েলকে রাখা হয়নি। এর আগেরবার যখন যুদ্ধ হয়েছিল তখন নেগোসিয়েশনের যে কথাবার্তা সেটা হয়েছিল কায়রোতে। তো সেখানে সরাসরি ইসরায়েল না থাকলেও ইসরায়েলের উপস্থিতি বা অংশগ্রহণ মেনে নেওয়া হয়েছিল। এবার এটা মেনেই নেওয়া হয়নি। এটা বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের জন্য খুবই অবমাননাকর। দ্বিতীয়ত হলো যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপের যত শক্তি আছে তারা এই যুদ্ধটিকে দুইটা ভাগে বিভক্ত করে ফেলেছে। প্রথম যুদ্ধ হলো যে ইরান ভার্সেস আমেরিকার যে যুদ্ধ, এটা আমেরিকা এবং ইরানের মধ্যে একটি চুক্তি হবে এবং এটা স্বতন্ত্রভাবে করার জন্য ইসরায়েলের কোনো রকম এখানে অংশগ্রহণ নেই। অন্যদিকে ইসরায়েল লেবাননে যে যুদ্ধ করেছে বা আক্রমণ করেছে সেই ব্যাপারে লেবাননের সাথে হিজবুল্লাহর সাথে বসে শান্তি চুক্তি করার ব্যাপারে আমেরিকা এবং ইউরোপের পক্ষ থেকে মারাত্মকভাবে চাপ তৈরি করা হয়েছে। অনেকটি ঘটনা কিন্তু এখানে ঘটে গেছে। সেটি হলো যে এই পুরো যুদ্ধের প্রায় 1.5 মাস পুরো সময়টি মধ্যপ্রাচ্যের দেশসমূহ ইরানের বিরুদ্ধে কোনো অ্যাকশন বা রিয়াকশন দেখায়নি। ডোনাল্ড ট্রাম্প এবং যাকে বলা হয় ইসরায়েল নেতানিয়াহু তারা প্রাণান্ত চেষ্টা করেছিল আরব রাষ্ট্রগুলোকে জড়ানোর জন্য। এই জন্য তারা অনেকগুলো আত্মঘাতী হামলা চালিয়েছিল। সৌদি আরবের অনেকগুলো পেট্রোল পাম্প, মানে পেট্রোল পাম্প নয় ঠিক, অনেকগুলো যে পেট্রোলিয়াম যে তাদের সেক্টর রয়েছে, পেট্রোলিয়াম শোধনাগার, জ্বালানি শোধনাগার, সেখানে তারা হামলা চালিয়েছে। ইরান বলছে এগুলো আমরা চালাইনি, এগুলো আমেরিকা চালিয়েছে। তারপর কাতারে, এরপরে দুবাইতে, সংযুক্ত আরব আমিরাতে বহু আক্রমণ তারা করেছে। আমেরিকা এবং ইসরায়েল মূলত ইরানকে এই যুদ্ধে কোণঠাসা করার জন্য এবং আরব বিশ্বে একটা আরব জাতীয়তাবাদ গড়ে তোলার জন্য, কিন্তু সেটি হয়নি। যে কোনো কারণ হোক আরব রাষ্ট্রগুলো ইরানের সাথে যুদ্ধে জড়ায়নি। কিন্তু যখন এই শান্তি আলোচনা হচ্ছিল, যুদ্ধবিরতি হলো, তখন হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাত, যেটাকে আমরা বলি ইউএই, তারা ইসরায়েলের সাথে মিলে এই লেবানন আক্রমণ চালিয়েছে। এটি মূলত মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আগামী 48 ঘন্টার জন্য মারাত্মক জটিল করে তুলেছে। আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এই দুটো শক্তিধর রাষ্ট্র, দুটোই ইসরায়েলের বন্ধু, দুটোই আমেরিকার বন্ধু, কিন্তু এই দুটোর সাথে আবার ব্যক্তিগত সম্পর্ক একেবারে অহিনকুল সম্পর্ক। তো সেক্ষেত্রে এই যে লেবাননে সংযুক্ত আরব আমিরাতের যে আক্রমণ, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতির সমস্ত হিসাবকে আগামী 48 ঘন্টা এলোমেলো করে দিয়েছে। এবার আমেরিকার ব্যাপারে আসি। আমেরিকার যে অভ্যন্তরীণ রাজনীতিতে 3 থেকে 4টি ঘটনার সামনে আসছে। যিনি এই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, তাকে দায়িত্ব দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দায়িত্ব থেকে চ্যুত করা বা তাকে বহিষ্কার করা, ইমপিচমেন্ট করা, এটি নিয়ে আমেরিকার যারা নীতি নির্ধারণী তারা কাজ করছেন এবং এটা এত বেশি চলছে এবং ডোনাল্ড ট্রাম্পকে মানসিকভাবে, অর্থনৈতিকভাবে মানে তছনছ করে দেওয়ার জন্য আমেরিকার সমস্ত যে শক্তিগুলো তারা একত্র হয়েছে এবং গত সেই 3-4 দিন ধরে ভদ্রলোক একেবারে রীতিমতো স্টপ হয়ে গেছেন। তিনি কি আমেরিকার প্রেসিডেন্ট না আমেরিকার নাগরিক, তিনি কি বেঁচে আছেন না নেই, এটা বোঝা যাচ্ছে না। এবং তার স্ত্রীর যে বডি ল্যাঙ্গুয়েজ, মেলানিয়া ট্রাম্প, সেটা দেখে বোঝা যায় যে ওই পরিবারের উপরে স্মরণকালের সবচাইতে যাকে বলা হয় ফ্রাস্ট্রেশন, যেটাকে বলা হয় সেটি বা ডিপ্রেশন, সেটি যাচ্ছে। এবার আমাদের বাংলাদেশের ব্যাপারে আসি। বাংলাদেশ আগামী 48 ঘন্টাতে অনেকগুলো চমকপ্রদ ঘটনা যে ঘটবে তার কিছু নমুনা দেখাই। হঠাৎ করে আপনি দেখবেন যে একটি পীরের মাজারে আক্রমণ করে পীরকে মেরে ফেলা হলো। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি ম্যাটিকুলাস ডিজাইনের অধীন একটি ঘটনা এবং হাদিকে যেভাবে হত্যা করা হয়েছে এইরকম প্ল্যান করে এই পীরকে হত্যা করা হয়েছে। এই গেল এক। 2 নম্বর হলো শাহবাগে যে সমকামীদের বৈঠক হচ্ছে, সমকামীরা বসে আছে, এটা উপলক্ষ করে সেখানে তৌহিদি জনতা যেভাবে একত্র হয়ে যে ঘটনা ঘটিয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, অত্যন্ত পরিকল্পিত, প্ল্যান ওয়াইজ। এরপর জুলাই আগস্ট বিপ্লবী যারা ছিলেন ফ্রন্ট লাইনে তারা, এরপরে ছোটন গ্যাং, তারা মার্কিন ডিপ স্টেটের তথাকথিত যে সকল এজেন্ট রয়েছে, তারা গত 24 ঘন্টায় রীতিমতো যে সকল বিস্ফোরণমূলক কথাবার্তা বলছেন, যে সকল আক্রমণাত্মক ভাষায় কথাবার্তা বলছেন, এটি অতীতের যে কোনো রেকর্ডকে ব্রেক করেছে। একটা সময় দেখা গেল এই বিপ্লবীরা ক্যান্টনমেন্ট নিয়ে কথা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলেছেন, আওয়ামী লীগকে নিয়ে কথা বলেছেন, ভারতকে নিয়ে কথা বলেছেন। আর এই সকল কথাবার্তা বলার ক্ষেত্রে তাদেরকে দেশের বাইরে থেকে বিভিন্ন ইউটিউবার তারা ইনফ্লুয়েন্স করতো। কিন্তু এইবার
কোনো ইনফ্লুয়েন্সার নেই, কোনো ইনফ্লুয়েন্সাররাও কোনো কথাবার্তা বলছে না, কিন্তু দেশের ভিতর থেকেই বিভিন্ন জনে যারা রাজনীতির পোর্টফোলিওতে আছেন, পদ পদবিতে আছেন, তারা বিভিন্ন যে ছাত্র সংসদ রয়েছেন, সেই ছাত্র সংসদে যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা অসাধারণ কতগুলো শব্দ প্রয়োগ করে ইঙ্গিতপূর্ণ কতগুলো কথাবার্তা বলে সরকারকে রীতিমতো তারা লাল কার্ড দেখাচ্ছেন। এই কাজ করলে সরকার পতন হবে, এই কাজ না করলে এই হবে। সরকারকে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বিপ্লবীদের পক্ষ থেকে, আর ভারত থেকে যে হেলিকপ্টার আসবে না সেই কথা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটে চলছে, তার সঙ্গে সঙ্গে তেলের সমস্যাটা বাড়ছেই। সরকার প্রাণান্ত চেষ্টা করছে কথা দ্বারা, বার্তা দ্বারা, এবং এই সময়টিতে মানে সরকার এখানে যে স্যাক্রিফাইস করছে, তেলের দাম না বাড়িয়ে প্রতিদিন প্রায় 2000 কোটি টাকা ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করার যে চেষ্টা সরকার চালিয়ে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। পেট্রোল পাম্প কেন্দ্রিক যে এলাকাগুলো রয়েছে সেখানকার জনজীবন তছনছ। গাড়ি, মোটরসাইকেল শত শত হাজার হাজার, কোথাও 2 কিলোমিটার, কোথাও 4 কিলোমিটার, কোথাও 5 কিলোমিটার, সেইগুলো তারা অপেক্ষা করছে। রাস্তাঘাট, অলি গলিতে গাড়ি শুধুমাত্র তেলের জন্য বসে আছে। অন্যদিকে সরকারের যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা প্রাণান্ত চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে তেল উদ্ধার করছে, এবং এটা রীতিমতো একটা সিন্ডিকেশনে পরিণত হয়েছে। এবং সরকারের যে রেগুলার কাজ, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে রেগুলার কাজকর্ম, সেই রেগুলার কাজকর্ম বাদ দিয়ে তারা এখন এই জ্বালানি তেল